এসব ব্যাপারে রাইডার সবই জানে। এসব ব্যাপার রাইডারের সবই জানা। আর এসব এড়িয়ে যেতে হলে কি করা দরকার তাও সে জানে। তোমার কর্মচারীদের দিয়ে ক্লাইম ফাইল করাচ্ছ? চট করে মুখ তুলে তাকালো টিনা। পল টের পাচ্ছে রান্স কর্মচারীরাও ওর কথায় একটু চমকে উঠেছে। সেটা কি আইনসম্মত নয়? শান্ত কণ্ঠে প্রশ্ন করল মেয়েটা। তারপর জবাবের অপেক্ষা না করেই আবার বলল, তবে তোমার প্রশ্নের জবাব হচ্ছে হ্যাঁ, তাই করেছি আমি। যদি কেউ চায় তবে সে তার জমি রাখতে পারে, না চাইলে আমি তা কিনে নেব। এছাড়া আমার বাবা এত কষ্ট স্বীকার করে রান্স করেছে, তা আমাকে হারাতে হবে। আরও বিকল্প পথ থাকতে পারে, জবাব দিল রাইডার। তুমি কি রেল কোম্পানির জমিতেও গরু চড়াচ্ছ? না, তবে রাইলি করে। জেক সহ অন্যান্য রানচারদের মধ্যেও কেউ কেউ তা করছে। আমাদের জমি আরও দক্ষিণে। খাওয়া শেষ হলে চওড়া বারান্দায় বসে অনেক রাত পর্যন্ত ওরা দুজনে গল্প করল। ব্যাংক হাউস থেকে আর্নির সুরেলা কণ্ঠের গান ভেসে আসছে। টিনাকে তার নিজের সম্পর্কে কথা বলার সুযোগ করে দিল পল। শুনল তার ছেলেবেলা কেমন কেটেছে, ইন্ডিয়ান আক্রমণের সময়ে তার কেমন লাগতো, বড় হয়ে বাবার মৃত্যুর পর কিভাবে জার্মান এক কর্মচারীর কাছে জার্মানিতে ব্যবহৃত বাঁধ তৈরি করে পানি সংকট দূর করার ব্যবস্থাগুলো জেনে নিয়ে ওই পদ্ধতি কাজে লাগিয়ে রাঞ্চের উন্নতি করেছে ইত্যাদি। বিছানায় শুয়ে ঘুমানোর আগে বারান্দায় বসে গল্প করার কথা নিজেই ভাবল পল। জীবনে কারো সাথে এতক্ষণ একটানা গল্প সে করেনি, রাইডারের সাথেও না। পলের দেহটা একেবারে আড়ষ্ট হয়ে আছে। যেদিকেই ফিরুক স্বস্তি নেই, সবখানেই ব্যথা। পরবর্তী 3টা দিন শুয়ে বসেই কাটল, তবে টের পেল সব সময়ে গ্রেগ, আর্নি বা ছেলেমানুষ চেহারার বিশাল শক্তিধর ডগলাস ওর আশেপাশে রয়েছে। শুনেছে জেক টানার নাকি গ্রেপ্তার করাবার জন্যে ওয়ারেন্ট বের করার চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় জজ তার আবেদন নাকচ করে দিয়েছেন। আমি নিজেই দেখেছি কি ঘটেছে, কর্কশ গলায় ধমকে উঠেছেন তিনি। রাইডার কিছু অন্যায় করেনি, যা করেছে তা আত্মরক্ষার জন্যই করেছে। ওটা আত্মরক্ষা কি করে হলো? সে তো আক্রমণ করেছিল, রেগে উঠে যুক্তি দেখিয়েছিল জেক। অনেক সময়ে আক্রমণই বেস্ট ডিফেন্স, গম্ভীর গলায় জবাব দিয়েছেন জজ সাহেব। তোমরা তাকে বিনা প্ররোচনায় আক্রমণ করেছিলে, আবারও আক্রমণ করতে পারো, এটা ভাবার তার যথেষ্ট কারণ ছিল। হাতের কাছে ছিলে না বলে তোমরা কয়েকজন বেঁচে গেছো, তোমাদের ভাগ্য ভালো। রাগে গটমট করে অফিস ছেড়ে বেরিয়ে এসেছিল জেক। সশব্দে হেসে আবার নিজের কাজে মন দিয়েছিলেন জাজ সমার্স। বোকা নয় জেক, বেশ উতলা হয়ে উঠেছে সে, কিন্তু কেন যে তার দুশ্চিন্তা হচ্ছে সেটাই পরিষ্কার বুঝতে পারছে না। একটা বিপদ সংকেত তাকে ভিতর থেকে সাবধান করছে। রাইডারটাকে জিজ্ঞেস করেছিল সে কিসে আগ্রহী, গরু না জমি? রাইডার কি আন্দাজে প্রশ্ন করেছিল, নাকি সে সত্যিই জানে? পরেরটা সম্ভাবনা কম, কিন্তু সব দিক বিচার না করে এগোনো বোকামি হবে। হর্স স্প্রিংস বা নর্থ প্লেইনে রাইডার যেভাবে দ্রুত অ্যাকশনে গেছে, তাতে জেকের লোকজন বেশ কিছুটা ঘাবড়ে গেছে। একটু পুরনো গল্প নতুন করে চালু হয়েছে, আর একজন রাইডারের গল্প। সাংঘাতিক লোক ছিল সে। এখানে একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছে না যে তার লোকজনের বিশ্বাস রাইডার বদ্ধ পাগল।
নইলে নিজের জীবনের মায়া ত্যাগ করে কেউ অ্যালামিটোসে ঐতুল কালাম কাণ্ড ঘটায়। হোটেলের ডাইনিং রুমে বসে চিন্তিত মনে চুরুট চিবাচ্ছে জেক। এখন পর্যন্ত সব কিছু তার প্ল্যান মতোই এগিয়েছে। সেড্রিক মরেনি বটে, কিন্তু এখন ওকে বেশ কিছু দিনের জন্য অকেজো হয়ে পড়ে থাকতে হবে। সেটাই যথেষ্ট। ক্রোমওয়েল রান্স আর এখন কোনো বড় বাধার সৃষ্টি করতে পারবে না। ডেরিক রাইলিকে চিরতরে সরাবার ব্যবস্থা সে পাকা করে ফেলেছে। রাইলির জমিতে বাসা করায় সে যেমন নির্দয়ভাবে তাদের উচ্ছেদ করছে, তাতে অ্যালামিটোসের বাসিন্দারা অনেকেই ওর প্রতি রুষ্ট হয়েছে। সকরো বা শান্তা ফের কোর্টেও ঘটনাটা রাইলির বিরুদ্ধে যাবে। তাছাড়া ওর বদমেজাজ আর উদ্যত স্বভাবের জন্য শত্রুর সংখ্যাই বেড়েছে, বন্ধু জোটেনি। জোর যার মুল্লুক তার কথাটা পশ্চিমে খুব বেশি রকম খাটে। অতীত অভিজ্ঞতায় জেক দেখেছে গায়ের জোরেই কাজ হয়। যারা হারে তারা নালিশ করেও কোনো সুফল পায় না, কারণ সরকার এসব ব্যাপারে সাধারণত নীরব দর্শকের ভূমিকা পালন করে। ওয়াশিংটন থেকে যে খবর পেয়েছে শিগগিরই জমির আইন বদলে নতুন আইন করা হবে। রদবদল হওয়ার আগেই সুযোগ বুঝে কিছু মুনাফা লুটতে চায় টানার। হাজার হাজার লোক জমি কেনার জন্য হন্য হয়ে পশ্চিমে আসছে। আসল মালিক না হয়েও সে ওই জমি নবাগত লোকজনের কাছে বিক্রি করার মতলব এঁটেছে। যারা ওর কাছ থেকে জমি কিনবে তাদের কারো কাছে অনেক টাকা খরচ করে মামলা মোকদ্দমা করার মতো টাকা না থাকাই স্বাভাবিক। তবু যদি কেউ কোর্টে যায় ততদিনে পূর্বে ফিরে যাবে জেক টানার। ওই সময়ে যে সরকারি আইন চালু ছিল তাতে নিউ মেক্সিকোতে যে জোট চুরি করা হয়েছে তার জন্য অন্য স্টেটে কেউ তাকে শাস্তি দিতে পারবে না। কেবল নিউ মেক্সিকোতে আর ফিরে না গেলেই হলো। চমৎকার প্ল্যান এঁটেছে, কোনো ফাঁক নেই। মনে মনে খুশি হয়ে উঠল জেক। 3 মাসের মধ্যেই 30 লক্ষ একর জমি ওর হাতের মুঠোয় এসে যাবে। টেবিলের উপর রাখা খবরের কাগজটা তুলে নিল জেক। কাগজে পল হান্টারের নাম দেখে ওর মেজাজটা একটু খাট্টা হয়ে গেল। ওই লোকের শ্বশুরের কাছে পাওয়া এক খবরে একবার তার অনেক টাকা গচ্ছা গেছে। পল হান্টার ক্যানসাস প্যাসিফিকের প্রচুর স্টক কিনছে বলে খবর পেয়ে সেও ওই স্টক কিনেছিল। ক্যানসাসে প্যাসিফিক ইউনিয়ন প্যাসিফিকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর একটা রেল রাস্তা খুলবে বলে খবর পেয়ে পল হান্টারের সাথে যোগাযোগ করে ইউনিয়ন প্যাসিফিকের লোক গোপন চুক্তি করে বেশ মোটা লাভ দিয়ে ওর স্টক সব কিনে নেয়। জেক যখন জানল তখন ক্যানসাস প্যাসিফিক শেয়ারের দাম কমে অর্ধেক হয়েছে। $10 মিলিয়ন ক্ষতি ওর মেনে নিতে হয়েছিল। কিন্তু ওই জুয়ারিটাকে কিভাবে মারল হান্টার? লোকটাকে সামনাসামনি কখনো দেখেনি জেক, কিন্তু ওইভাবে মার খাওয়ার পর ওকে খুন করাবার জন্য জুয়ারি লোকটাকে লেলিয়ে দিতে ওর একটুও বাধেনি। হান্টার মরলে ওর দুদিক থেকে লাভ হতো, শোধও নেওয়া হতো, আবার পলিনকেও কাছে পাওয়া যেত। ইচ্ছে করে ঘটনার সময়ে উপস্থিত ছিল না জেক, কিন্তু পরে অনেকের কাছেই রিপোর্ট পেয়েছে তার ভাড়া করা লোকটা পিস্তল বের করে হান্টারকে গুলি করতে যাচ্ছিল, কিন্তু হান্টার যেন জাদুমন্ত্রের মতো কোথা থেকে একটা পিস্তল বের করে আগেই ওকে গুলি করে দিল। রাইডার ঘরে ঢুকে জেকের উল্টো দিকে বসল। ওর মুখটা এখনো কিছুটা বিকৃত রয়েছে, দাগগুলো মিলায়নি। জনাবিশেক লোক রয়েছে খাবার ঘরে। চাপা উত্তেজিত স্বরে ওদের কথাবার্তা শুনতে পাচ্ছে জেক। রাইডারের মুখের ওই অবস্থার জন্য কে দায়ী এটা ওদের কারো অজানা নেই। লাল হয়ে উঠেছে জেকের মুখ। সেটা বুঝতে পেরেই
ওর আরও রাগ হচ্ছে। রাইডার গাধাটা হোটেলের ডাইনিং রুমে কী করতে এসেছে? ববি এর উপযুক্ত জবাব সিদ্ধান্ত নিল জেক। ওর দিকে চেয়ে বিদ্রূপের হাসি হাসল রাইডার। হ্যালো জেক, বলল সে। আগামীতে পিছন ফিরলে আঘাত না করে সামনাসামনি লড়ে দেখো তোমার কী দুরবস্থা হয়। ছোট লোকের মতো মারপিট করি না আমি। আমার মনে হয় তোমার সে সাহস নেই। নিজের লড়াই টাকা দিয়ে অন্যদের দিয়ে করাও। আমার মতে তোমার পশ্চিম ছেড়ে আবার নিউ ইয়র্কে ফিরে যাওয়া উচিত। এখন না গেলে হয়তো আর কোনোদিন ফিরতেই পারবে না। জেকের খিদে মরে গেছে। ঘরটাও যেন কেমন ঠান্ডা বোধ হচ্ছে। আশ্চর্য ব্যাপারটা আশ্চর্য ব্যাপারটা আগে খেয়াল করেনি। 8 পুরো খাবার খেতে পারল না রাইডার। জেকের সাথে একটু কথা বলেই সে এখন বিরক্ত আর অস্থির বোধ করছে। বুঝতে পারছে অনেক দিন পূবে কাটিয়ে এলেও আসলে মনে প্রাণে পশ্চিমের মানুষই রয়ে গেছে। বাইরে আকাশে তারা উঠেছে। রাতের বাতাসটাও ঠান্ডা হয়ে এসেছে। সতর্ক চোখে একবার রাস্তার ডাইনে বাঁয়ে দেখে নিল রাইডার। খাওয়ার পরে বেশ ভালো বোধ করছে। ব্যথাটা আর আগের মতো ঘন ঘন ওকে কষ্ট দিচ্ছে না। ডাক্তার বলেছিল সেই দিকে নাকি এই রকমই হবে। মরণাপন্ন মানুষের মতো দুর্বল বোধ করছে না পল। তবু মনে মনে মৃত্যুকে সে স্বীকার করে নিয়েছে। তার দেহের শিরা উপশিরা দিয়ে আগের মতোই রক্ত চলাচল করছে। ঠান্ডা বাতাসটাও আগের মতোই ভালো ঠেকছে। যখন ব্যথাটা আরম্ভ হয় বমি করার চেষ্টা করে যখন মুখ দিয়ে রক্ত ওঠে তখন কেবল বিশ্বাস হয় সে সত্যিই মারা যাচ্ছে। রাস্তা পার হয়ে নিজের মেয়ারটার উপর চড়ে বসল রাইডার। রাস্তা ধরে এগোতে গিয়ে দেখল অন্ধকারের ভিতর ছায়ার মতো একটা লোক পিছনের সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ট্রেনে দেখা লোকটাকে চিনতে পারল পল। লোকজনের কথাবার্তা থেকে বুঝেছে ওই লোকটাই বব। হঠাৎ ঝোঁকের বসে ঘোড়া ঘুরিয়ে সিঁড়ির গোড়ায় চলে এলো সে। বব! লোকটা সতর্ক হলো। চোখের উপর টেনে নামানো হ্যাটের তলা দিয়ে চাইল বব। হোটেলের খোলা জানালা দিয়ে আলো এসে পড়েছে পলের গায়ে। বব, ক্রোমওয়েল রাঞ্চের কোনো ক্ষতি করার চেষ্টা তুমি করো না। তোমাকে আগেই সাবধান করে দিচ্ছি। দ্বিতীয়বার আর বলবো না। টাকার বিনিময়ে মানুষ খুন করে বব, কিন্তু নিজের জীবনের উপর কোনো ঝুঁকি নেওয়ার আগ্রহ তার নেই। ক্রোমওয়েল রাঞ্চের কথা শুনেছি বলে আমার মনে পড়ছে না। জবাব দিল বব। তোমার পরিচয়টা কি? আমি রাইডার। ওই নামটা ববের কাছে পরিচিত হওয়ারই কথা। ওই নামের সাথে জড়িত ঘটনাগুলো বেশিরভাগই ওর জানা। তোমাকে একটু কম বয়সী দেখাচ্ছে। রাইডারের বয়স এখন তা প্রায় 60-এর কাছাকাছি হওয়ার কথা। হতে পারে। ঘোড়া ঘুরিয়ে নিল পল। আশা করি আমার কথা ঠিক বুঝেছ তুমি। এটা কোনো চ্যালেঞ্জ নয়, কেবল একটু সতর্ক করে দেয়া। আমার মনে হয় দুজনের কেউই একান্ত বাধ্য না হলে নিজেদের মধ্যে লড়তে চাইব না। মেয়ারটাকে হাঁটিয়ে নিয়ে শহর ছেড়ে বেরিয়ে গেল রাইডার। সিঁড়ির উপর অন্ধকারে দাঁড়িয়ে ওর যাওয়া দেখল বব। কত বয়স ছিল রাইডারের? 3x আউট ফিটের কয়েকজন লোক দ্য ক্রসিংয়ে ওকে মেরে ফেলেছিল বলে শোনা যায়। সেও অনেক দিন আগের কথা। তবে ওর মৃতদেহটা পাওয়া যায়নি। লাইট নিভে যাওয়ার পরে রাইডার আর সেই ছেলেটা দুজনেই অদৃশ্য হয়েছিল। এই লোকটা হয়তো সেই একই রাইডার নয়। তবু সব সময়ে সবচেয়ে খারাপটা আশা করলে অনেক ঝামেলা থেকে বাঁচা যায়। বব যখন সেড্রিককে গুলি করেছিল ঘোড়াটা বেয়ারাভাবে লাফালাফি শুরু না করলে লোকটা কিছুতেই বাঁচত না। এই প্রথম ববের হাত থেকে কেউ বেঁচে গেছে। কুসংস্কারে বিশ্বাস করে না বব, কিন্তু হয়তো এতে কোনো প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে।
ক্রোমওয়েল রাঞ্চ থেকে দূরে থাকাই তার উচিত। উপরে উঠে হোটেলের একটা কামরায় ঢুকে কান খাড়া করে কিছুক্ষণ দরজার পাশেই দাঁড়িয়ে থাকলো বব। জেক টানার ঘরে ঢুকে দেখলো অন্ধকারে বিছানার উপর বসে আছে সে। আমাকে ডেকে পাঠিয়েছ তুমি? প্রশ্ন করলো বব। একটা চুরুট বের করে নিজে নিয়ে ববকেও একটা অফার করলো। আমাদের জলদি কাজ সারতে হবে। ডেরিক রাইলিকে এখনই সরানো দরকার। ঠিক আছে। এছাড়া ক্রোমওয়েল রাঞ্চের একজনকেও মারতে চাই। কাকে মারবে সেটা তোমার ইচ্ছা। মেয়েটাকে আমি একটু ভয় পাইয়ে দিতে চাই। না। দেয়াশালায় এর শিখার উপর দিয়ে ববের দিকে চাইল জেক। একটা লোক আমাকে ক্রোমওয়েল রাঞ্চের ব্যাপারে সাবধান করেছে। রাইডার? তাতে কি? ওকে ভয় পাচ্ছ নাকি? ভয় পাচ্ছ কেন? ওখানে কিছু ভাববার বিষয় রয়েছে। অনেক দিন আগে আমার ব্যবসায়ে রাইডার নামে একজন ছিল। অসাধারণ লোক, পরিপাটি করে কাজ সারত। সে কি বেঁচে আছে? সংক্ষেপে দ্য ক্রসিংয়ের ঘটনা বর্ণনা করল বব। এ সেই লোকও হতে পারে। তাই যদি হয়, আর সে যদি লড়তে নামে, অনেক ঝামেলা হবে। তুমি কি ভয় পাচ্ছ? জেকের স্বরে ব্যঙ্গ। আমি একজন ব্যবসায়ী, মিস্টার টানার। আমার ব্যবসায়ে যদি কাউকে সর্বক্ষণ পিছন দিক সামলাতে হয়, তবে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। রাইডার হোক বা যেই হোক, লোকটা যে সহজ মানুষ না, তা তুমি নিজেও ভালো করেই জানো। ঠিক আছে, আমি ওর জন্যে অন্য ব্যবস্থা করব। উঠে দাঁড়ালো বব। ক্রোমওয়েল রাঞ্চের দিকে হাত না বাড়ালেই তুমি ভালো করবে। লোকটা যদি তোমার পিছনে লাগে, কখন কোত্থেকে গুলি খাবে সেটা তুমি নিজেই বুঝবে না। রেগে উঠে কি যেন বলতে যাচ্ছিল যে বব বাধা দিল। তুমি গত কয়েক মিনিট যাবৎ আলোর মধ্যে জানালার ধারে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে মারতে চাইলে এতক্ষণে তুমি মারা পড়তে। সবই পেশাগত চোখে দেখতে আমি অভ্যস্ত। রাইফেলের দেশে তুমি অচল। তুমি রাইলির ব্যাপারে ভাবো, তীক্ষ্ণ স্বরে বলল জেক। বাকিটা আমি নিজেই সামলাতে পারবো। ঠিক আছে, কিন্তু আমার কাজের জন্যে টাকাটা অগ্রিম চাই। আমাকে অবিশ্বাস করো? এই পেশাটাই অবিশ্বাসের। কাউকেই ঠিক বিশ্বাস করা যায় না। যারা জানালার সামনে দাঁড়ায়, তাদের উপর আমার বিশ্বাস আরও কম। তুমি মরে গেলে আমার পাওনা কে মেটাবে? টাকা দেওয়া হলে নিঃশব্দে দরজা বন্ধ করে বেরিয়ে গেল বব। পায়ের আওয়াজের জন্য কান পেতেও কোনো শব্দ পেল না জেক। কোট খুলে টাইটা ঢিলে করে বালিশে হেলান দিয়ে ভাবতে বসল। রাইডার ওকে দুশ্চিন্তায় ফেলেছে। ববের অদ্ভুত আচরণে আরও অস্বস্তি বোধ করছে। মেয়ারটাকে ভিতরের মাঠে ছেড়ে দিল পল। বড় তামাটে স্টালিয়নটা কাছেই ঘাস খাচ্ছে। ওর দিকে একদলা চিনি বাড়িয়ে ধরল, কিন্তু হাত থেকে নিল না। এক গজ দূরে পাথরের উপর রাখায় নিল। দ্বিতীয় টুকরোটা হাত থেকেই খেলো। প্রথমে কয়েকবার ঘাড় লম্বা করে বাতাস শুকে শেষ পর্যন্ত নিল। সন্ধ্যার দিকে ওর কাঁধে হাত রেখে একটু আদর করার সুযোগ পেল পল। চিনি দিয়ে ঘোড়ার মন কিছুটা জয় করে ফেলেছে। রাতে বিছানায় শুয়ে গভীর ঘুম হলো। টিনার কথা আর সেই সন্ধ্যায় দীর্ঘ সময় ধরে গল্প করার কথা ভাবতে ভাবতেই ওর ঘুম ভাঙল। সেভ করে জামা বদলে বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবতে বসল। জেক টানারকে ঠেকাতে হলে নিউ ইয়র্ক থেকে চাপ সৃষ্টি করা দরকার। নিউ ইয়র্কে তার যা স্টক আছে, তাতে সব মহলেই সে সম্মান পায়। তার কথার যথেষ্ট দামও দেয়া হয়। মেয়ারের পিঠে জিন চাপিয়ে রাইডার স্টালিয়নটাকে একটু আদর করল। মেয়ারের পিঠ থেকে তামাটে ঘোড়াটার পিঠে অর্ধেক ভর রাখল। একটু সরে গেল স্টালিয়ন।
কিন্তু চিনি খাওয়ার লোভে আবার কাছে এলো। বুঝতে পারছে এখন ইচ্ছা করলেই যখন খুশি খুশি ওটার পিঠে চড়তে পারবে। মেয়ারের লাগাম ধরে লাভার ভিতর থেকে ওকে বাইরে বের করে আনছে রাইডার। মুখের কাছাকাছি এসে লোকজনের সাড়া পেল। 7 জন আরোহী, জেকের লোক ওরা। যেদিকে যাচ্ছে ক্রোমওয়েল রাঞ্চ ছাড়া ওদিকে আর কিছু নেই। কয়েক মিনিট অপেক্ষা করে বাইরে বেরিয়ে চিহ্ন মুছে ঘোড়ায় চলল। আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘ, স্বচ্ছ পরিষ্কার বাতাস, চমৎকার মিষ্টি রোদ ছড়াচ্ছে সূর্য। ওই দিনই সকালে অ্যালামিটোসে একটা জমির অফিস খুলেছে জেক। জমি বিক্রির বিজ্ঞাপন ঝুলছে বাইরে। রাঞ্চের জমি, চাষের জমি বা বাড়ি তৈরির জন্য সব রকম জমি বিক্রি হবে বলে লেখা রয়েছে। নিউ ইয়র্কে পলিন টের পেয়েছে তার স্বামী রহস্যজনকভাবে অদৃশ্য হয়েছে। লাভা স্তরের কাছে রাইডার জেক টানারের 7 জন আরোহীর পিছু নিয়েছে। বেশ ঘন হয়েই এগোচ্ছে ওরা। বেশি ধুলো উড়বে বলে ঘোড়ার গতি অনেক কম রেখেছে। নর্থ প্লেনে গাছের আড়ালে ওরা অদৃশ্য হতেই কোনাকুনি ওদের থেকে দূরে সরতে শুরু করলো পল। কিন্তু গাছের আড়ালে পৌঁছে এবার যেটুকু সময় নষ্ট হয়েছে সেটা পুষিয়ে নেওয়ার জন্যে সোজা উত্তর দিকে ঘোড়া ছুটালো। ওই লোকগুলো যে ক্রোমওয়েল রাঞ্চের দিকেই যাচ্ছে তাতে আর কোনো সন্দেহ নেই। সোজা সামনে জনি পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াটা দেখতে পাচ্ছে পল। রাঞ্চের উত্তর পশ্চিমে ওটা জানে সে। রাইফেলটা জিনের উপর রেখে সাবধানে এগোচ্ছে রাইডার। গ্র্যান্ড ডিউক অ্যালেক্সির অস্ত্র যারা বানায় পলের রাইফেল তাদের থেকেই অর্ডার দিয়ে তৈরি। অত্যন্ত নিখুঁত আর শক্তিশালী করে বানানো হয়েছে ওটা। জেকের লোকগুলো লাভা ঘেঁষেই এগোচ্ছে। দূর দিয়ে প্রতিটা আড়ালের সুযোগ নিয়ে গোপনে এগোচ্ছে রাইডার। জনি পাহাড়ের উত্তর ঢালে পৌঁছে রাঞ্চটা ওর চোখে পড়ল। অনেক দূরে একটা জায়গায় ধুলো উঠছে, অর্থাৎ দুদিক থেকে আক্রমণ করার প্ল্যান নিয়েছে ওরা। ঢাল বেয়ে নিচে নামার সময়ে ঘোড়ার গতি বাড়ালো রাইডার। দূরত্ব অনেক কমিয়ে ফেলেছে, আরও কমছে। লাভা স্তরের পাশের দলটাও এবার ঘোড়ার গতি বাড়ালো। সম্ভবত ওরা কে কী করবে তা আগে থেকেই ঠিক করা ছিল। লক্ষ্মী মেয়ে, ঘোড়াটাকে বলল রাইডার, এবার দেখাও তুমি কেমন ছুটতে পারো। গাছের আড়াল থেকে ফাঁকা জায়গায় বেরিয়ে ঢাল বেয়ে ঘোড়া ছুটালো সে। ত্রিভুজের শীর্ষ কোণে রয়েছে রাইডার। বাকি 2 কোণ থেকে ওর দিকে ছুটে আসছে আক্রমণকারী দুটো দল। ছুটতে শুরু করলো মেয়ার। এখন পর্যন্ত লোকগুলো ওকে দেখতে পায়নি। ওর তারা বুঝেই যেন ঘোড়াটা আরও জোরে ছুটছে। সমতল জমিতে এসে পড়েছে ওরা। সামনে রাঞ্চের ঘরগুলো দেখা যাচ্ছে। পেছন থেকে একটা চিৎকার আর গুলির শব্দ হলো, কিন্তু চিন্তা নেই, এখনও রাইফেল পাল্লার বাইরে আছে পল। তীর বেগে ছুটে চলেছে মেয়ার। রাঞ্চের ভিতর থেকে একজন দৌড়ে বেরিয়ে উঠান থেকে ওদের দেখতে পেল। মেয়ারটার সাথে কথা বলে পিছন ফিরে রাইডার দেখল একজন রাইফেল তুলে নিশানা নিচ্ছে। সামনেই বায়ে জমিটা হঠাৎ ঢালু হয়ে একটু নেমে গেছে। কোনাকুনিভাবে ঢালে নামলো রাইডার। গুলিটা ওর পাশ দিয়ে চলে গেল। গর্ত থেকে উঠে পুরোদমে ঘোড়া ছোটালো পল। বয়স হলেও ভালো জাতের মেয়ার, ছুটতে ভালোবাসে। গাছের আড়াল থেকে বেরিয়ে লম্বা লাইন করে এবার রাঞ্চের দিকে এগোচ্ছে ওরা। গুলির শব্দ হচ্ছে। রাঞ্চের ভিতর থেকে একজন জবাব দিল। হাত ঘুরিয়ে রাইডার ইঙ্গিতে বোঝালো চারদিক থেকেই আক্রমণ আসছে। তারপর আস্ত বলে ঘোড়া রেখে দৌড়ে বেরিয়ে এলো। আর্নি একটা পানির টবের পিছনে রাইফেল হাতে তৈরি রয়েছে। ব্যাংক হাউস থেকে একটা বাড়তি কার্তুজ বেল্ট হাতে বেরিয়ে এলো গ্রেগ। আর্নি গুলি করলো। একটা সাদা ঘোড়া ছুটতে ছুটতে ডিগবাজি খেলো। ঘোড়ার আরোহী ছিটকে মাটিতে পড়ল। লোকটা উঠতে যাচ্ছিল। আর্নি আবার গুলি করলো। ঘোড়ার পিঠে লোকগুলো রাঞ্চের উঠানে এসে পড়ল।
একজন আর্নির দিকে রাইফেল তুলল। রাইডারের গুলিতে লোকটা জিনের উপর থেকে ছিটকে নিচে পড়ল। রাইফেল ছেড়ে পিস্তল বের করল পল। ছুটন্ত ঘোড়সওয়ারদের লক্ষ্য করে পরপর গুলি ছুড়ে ডান হাতের পিস্তলটা খালি করে মুহূর্তে দক্ষ জাগলারের মতো হাত বদল করে নিল পিস্তল। কাজটা এত দ্রুত সারল যে গুলি করার শব্দে কোনো ছেদ পড়ল না। দুটো জিন খালি হলো। একজন পালাতে গিয়েও গুলি খেয়ে ঘুরে পড়ল। পাদানির সাথে আটকে ঝুলছে ওর পা। হঠাৎ করেই যুদ্ধ শেষ হলো। একটা খড়ের গাদায় আগুন লেগে পটপট শব্দে পুড়ছে। আর্নির কাঁধের কিছুটা চামড়া আর মাংস গুলির আঘাতে উড়ে গেছে, কিন্তু ওদের আর কেউ জখম হয়নি। পিস্তলে গুলি ভরে রাইফেলটা তুলে নিল রাইডার। আস্তাবলে ঢুকে মেয়ারের পিঠ থেকে জিন নামিয়ে এক মুঠো খড় দিয়ে ভালো করে ঘোড়াটার গা ডলে দিল পল। তারপরে একটা পুরনো কম্বল দিয়ে ঢেকে দিল ওর পিঠ। খাবার বাক্সে দানা আর খড় দিয়ে বেরিয়ে আসার সময়ে হঠাৎ ব্যথাটা শুরু হলো। পেটের ভিতরটা ভীষণ কামড়াচ্ছে। যন্ত্রণায় বাঁকা হয়ে খুঁটি ধরল, তারপর পিছলে হাঁটুর উপর বসে পড়ল। আর্নি দরজার গোড়ায় এসে দাঁড়ালো। আরে, তুমি কি জখম হয়েছ নাকি? ব্যস্ত হয়ে প্রশ্ন করল সে। মাথা নাড়ল রাইডার। কি করা উচিত বুঝতে পারছে না আর্নি। কিছুক্ষণ অপেক্ষা করে শেষে পিছিয়ে ব্যাংক হাউসের দিকে চলে গেল সে। ধীরে ধীরে ব্যথাটা কমে এলো। নিজেকে টেনে তুলল রাইডার। থুতু ফেলল। খড়ের উপর রক্ত দেখা যাচ্ছে। আস্তাবল থেকে বেরিয়ে এলো পল। খুব দুর্বল লাগছে। কেমন যেন একটা বমি বমি ভাবও রয়েছে। দরজার কাছে দাঁড়িয়ে সূর্যের আলোয় চোখ ছোট করে নিজেকে সামলে নেয়ার চেষ্টা করছে। একটা বাড়তি রাইফেল হাতে করে ব্যাংক হাউস থেকে বেরিয়ে এলো আর্নি। কোমরে একটা বাড়তি পিস্তলও গুজে নিয়েছে। রাইডারকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলী হয়ে সে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো তো? ঠিকই আছি, সংক্ষেপে জবাব দিল পল। রান্স হাউসে আরও বন্দুক রাইফেল আছে, জানালো সে। পশ্চিম দিক থেকে কয়েকটা গুলির শব্দ এলো। দুজন আরোহী ঝড়ের বেগে ঘোড়া ছুটিয়ে রাঞ্চের দিকে আসছে। গুলি করো না, চিৎকার করে উঠল আর্নি। ওটা ডগলাস। সময় মতোই ঘোড়া থেকে লাফিয়ে নেমে দ্বিতীয় ঘোড়ার আরোহী মাটিতে পড়ার আগেই ওকে ধরে ফেলল ডগলাস। আহত লোকটা দুটো গুলি খেয়েছে, একটা পায়ে অন্যটা বুকে। রান্সের উঠানটা ঘুরে পরিস্থিতিটা বুঝে দেখল রাইডার। দিনের আলো যতক্ষণ আছে ততক্ষণ আক্রমণ চালিয়ে কেউ সুবিধা করতে পারবে না, কিন্তু রাতের বেলা এত কম লোক নিয়ে সব দিক পাহারা দিয়ে রাখা অসম্ভব। অন্ধকারে আক্রমণকারীরা এগিয়ে এসে ঘরে আগুন লাগিয়ে দিয়ে সরে যাবে। তারপর একজন একজন করে বেরোলে গুলি করে মারবে। বাইরে থেকে কোনো সাহায্য পাওয়ার আশা নেই। যদি টেলিগ্রাম অফিস গার্ড করার ব্যবস্থা নিয়ে থাকে, তবে ফাইট শেষ হওয়ার আগে স্থানীয় সরকার কোনো খবরই পাবে না। পরে সে বলবে রানসার আর জবরদখলকারীর মধ্যে যুদ্ধ হয়েছে। টেলিগ্রাফ স্টেশন। পাইচারি থামালো রাইডার। জেক টার্নারকে হারাতে হলে নিউ ইয়র্কে যোগাযোগ করতে হবে, আর টেলিগ্রাফ অফিস নিউ ইয়র্কে একেবারে পাশের গ্রামে এনে ফেলেছে। ঘরে ঢুকে সে টিনাকে বলল, অন্ধকার হওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। সাই দিয়ে মাথা ঝাঁকালো গ্রেগ। ও ঠিকই বলেছে, আমরা ভিতরে থাকি বা না থাকি, ওরা ঘরে আগুন দেবে, রান্স পুড়িয়ে দেবে। ঘর ফিরিয়ে ঘরের আশেপাশে চাইল টিনা। এই বাড়ি থাকবে না, এটা ছাড়া জীবন সে ভাবতেই পারছে না। ছোট থেকে এখানেই বড় হয়েছে, বাবার চিঠি জড়িয়ে আছে এর আনাচে কানাচে। তবু সে বুঝছে রাইডার আর গ্রেগ যা বলছে তা সত্যি। বেশ কিছু খাবার আর পাক হর্সের পিঠে যতটা সম্ভব দরকারি জিনিসপত্র নিয়ে আমরা সরে পড়ব। আমরা পালাবো এটা হয়তো ওরা আশা করবে না। কিন্তু আমরা যাব কোথায়? নরম সুরে জিজ্ঞেস করলো গ্রেগ। একটা জায়গায় আছে, বলল টিনা।
আমরা হোল ইন দ্য ওয়ালে যাব। ব্যাখ্যা করার জন্য রাইডারের দিকে ফিরল। লাভার দেয়ালে মোড়া একটা জায়গা প্রায় 12,000 একর। ওটা যে আছে তা জেক টানারের লোকজনের জানার কথা নয়। টিনার দিকে চেয়ে আছে পল। সে বুঝতে পারছে মেয়েটার কেমন লাগছে। এইবারেই ছিল তার জীবন, চিতি সব। সেড্রিককেও আমাদের সাথে নিতে হবে, টিনা বলল। লি থমাসকেও। আহত আরোহী লি রাইডারের দিকে চেয়ে দাঁত বের করে হাসল। আমাকে একটা ঘোড়ার উপর তুলে দিলেই হবে। একবার ভাঙা পা নিয়ে তুষার ঝড়ের ভিতর 20 মাইল পথ চলেছি। কোনো অসুবিধে হবে না আমার। ওরা একা হলে রাইডারের দিকে ফিরে টিনা বলল, পল, তুমি পাশে আছো বলে খুশি হয়েছি। তুমি তোমার পাশেই তোমার পাশেই আমি থাকতে চাই। চট করে মুখ তুলে টিনাকে তাকাতে দেখে সে আবার বলল, বিশেষ করে এই বিপদের সময়ে। বাইরে বেরিয়ে এলো রাইডার। সূর্যটাকে কন্টিনেন্টাল ডিভাইডের উপর একটা আগুনের বলের মতো দেখাচ্ছে। সাবধান বল, স্বগোক্তি করল সে। নিজেকে খেলো করো না। নয়। পৌলিন আড়ষ্টভাবে ব্যাংক কাউন্টারে দাঁড়িয়ে আছে। আপনার কথা কিছুই বুঝতে পারছি না, প্রতিবাদ করল সে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ভিতরে ভিতরে রাগে জ্বলছে। আমি দুঃখিত মিসেস হান্টার। মার্জিত ব্যবহার করছে কেশিয়ার, কিন্তু গলায় বিন্দুমাত্র আবেগ নেই। কয়েক সপ্তাহ আগেই আপনার স্বামী অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছেন। একটু ইতস্তত করল লোকটা। অন্যের দুঃখে তার খুশি লাগছে বলে মনে মনে লজ্জা পাচ্ছে। কিন্তু এই মেয়েটার ব্যবহার বড় উদ্ধত, তাকে অনেক জ্বালিয়েছে। ভার্জিনিয়া যাবার আগেই মিস্টার হান্টার সব টাকা তুলে নিয়েছেন। ঝটকা দিয়ে মুখ ঘুরিয়ে বেরিয়ে এলো পৌলিন। রাগে কাঁপছে সে, ভয়ও হচ্ছে। আজ সকালেই বাপের প্ররোচনায় গোপনে বানানো চাবি দিয়ে বাড়ির সিন্দুকটা খুলেছিল। কিছুই নেই, একেবারে শূন্য। একটা ঘোড়ার গাড়ি নিয়ে উকিলের অফিসে গিয়ে হাজির হলো পৌলিন। সাথে সাথেই পথ দেখিয়ে তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। আপনার জন্যে একটা ভাতার ব্যবস্থা করা হয়েছে। সাবধানে মুখের ভাব নির্বিকার রেখেছে উকিল। 1 বছর প্রতি মাসে আপনি $100 করে হাত খরচ পাবেন। কি? সম্মানজনক চেহারা রাখার চেষ্টা করছে পৌলিন। কোথায় সে? এসবের মানে কি? ডেস্কের উপর থেকে কাগজগুলো গুছিয়ে নিল লোকটা। এ ব্যাপারে মিস্টার হান্টার কাউকে কিছু বলেননি। তবে তার কাজের ধারা দেখেই বোঝা যায় অনেক দিন অনুপস্থিত থাকার উদ্দেশ্যে সব রকম ব্যবস্থাই নেওয়া হয়েছে। হয়তো তাকে হত্যা করার একটা প্লট হচ্ছে সন্দেহ করেই গা ঢাকা দিয়েছেন। সারাতোগায় একটা লোক তাকে মারার চেষ্টা করেছিল। আজগুবি কথা। ওটা তো জুয়া খেলা নিয়ে ঝগড়া। আগেই বলেছি, সব কথা আমাকে জানানো হয়নি। তবে শুনেছি পিঙ্কারটন ডিটেকটিভ এজেন্সি ওই ব্যাপারে খোঁজখবর নিয়েছে। ওটা পৌলিনের জানা ছিল না। গলা শুকিয়ে আসছে ওর। তাড়াতাড়ি মনে করার চেষ্টা করল, না, কাগজে কলমে কিছুই ছিল না। সে কি করে আশা করে মাসে $100 আমার চলবে? প্রতিবাদ করল পৌলিন। অনেক পরিবারকে এর চেয়ে কমেও চলতে হয়, জবাব দিল লোকটা। তার মনে আছে বিয়ের পরপরই বেশ কিছুদিন তাকেও এর চেয়ে অনেক কমে সংসার চালাতে হয়েছে। একটা চমৎকার বাড়ি রয়েছে, তাছাড়া আপনার বাবাও রয়েছেন। আর চোখে লোকটার দিকে একবার দেখল পৌলিন।
ও কি তার সাথে তামাশা করছে? সে কোথায় গেছে তার কোনো আভাস পাননি আপনি? না, ও ব্যাপারে কিছুই আমার জানা নেই। নিষ্ফল রাগে জ্বলতে জ্বলতে বাড়ি ফিরল পলিন। ভীষণ ভয় পেয়েছে সে। ঘরময় পায়চারি করে বেড়াচ্ছে পলিন। ওর বাবা একটা চেয়ারে বসে চুরুট ফুঁকছে। পিঙ্কারটন এজেন্সির সাহায্য নিয়েছিল হান্টার না? আমরাও তাই করব। ওর থেকে টাকা বের করতে হলে ওকে আগে খুঁজে পাওয়া দরকার। এপারম্যান নামে একজন জার্মান আছে, জেক টানারের হয়ে অনেক কাজ করেছে। ওকেই কাজে লাগাবো। 10। ধীরে ধীরে কোমোয়েল রানসে সন্ধ্যা নেমে এলো। দূরের উঁচু পাহাড়গুলোর ভেতর থেকে একটা কয়টির ডাক শোনা গেল। একটা দুটো করে বাদুড় আকাশে উড়তে শুরু করছে। একটা রাতের বাজ পাখি ডাইভ দিল। খাওয়াতে যাওয়ার ভাব দেখিয়ে আস্ত বলে ঢুকে ঘোড়াগুলোর পিঠে জিন চাপালো আর্নি। থমাস নিশ্চয়তা দিয়েছে সে ঘোড়া চড়তে পারবে। শেড্রিকের কামরায় গেল রাইডার। লোকটার জ্ঞান ফিরেছে বটে, কিন্তু নড়াচড়া করানো খুব বোকামি হবে। অথচ ওকে ফেলেও যাওয়া চলে না। আমাকে চিনবে না তুমি, বলল পল। গুলি খেয়ে জখম হওয়ার পর আমি নর্থ প্লেনে তোমাকে পেয়েছিলাম। ধন্যবাদ। কথাটা অস্পষ্টভাবে শোনা গেল। বাধ্য হয়েই তোমাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। অন্ধকার হলেই ওরা আবার আক্রমণ করে রানসে আগুন ধরাবে। আমরা এখান থেকে হোল ইন দ্য ওয়ালে সরে যাচ্ছি। আমাকে একটা রাইফেল সহ এখানেই রেখে দাও। একটু থেমে গভীর একটা শ্বাস নিল শেড্রিক। তারপর আবার ফিসফিস করে বলল, ওর পাশে থেকো। টিনা আমার নিজের মেয়ের মতো। চোখ বুজে কয়েক মিনিট পড়ে রইল শেড্রিক। বিশাল দেহধারী ডগলাস আশ্চর্য রকম কোমলতার সাথে ওকে ঘোড়ায় চড়ার উপযুক্ত জামাকাপড় পরিয়ে ফেলল। সুন্দর পরিকল্পনা করে যা যা নেবার গুছিয়ে নিল টিনা। কবার রান্নাঘরে ঢুকে সবই নেওয়া হচ্ছে দেখে রাইডার আর মুখ খুলল না। খাবার, ওষুধ, ব্যান্ডেজ, কম্বল, পানির বোতল, ম্যাচ সবই নেওয়া হয়েছে। ঘোড়ার পিঠে সব কিছু চাপানো হয়ে যাওয়ার পর শেষবারের মতো একবার টিনা রান্স হাউজের দিকে ফিরে চাইল। এটাকেই আমি চিরকাল আমার একমাত্র বাড়ি বলে জেনেছি। বাড়ি আবারও তৈরি করে নিতে পারবে নিশ্চয়। তাড়াতাড়ি পলের দিকে ফিরে তাকালো টিনা। হাত পা গুটিয়ে পরাজয় মেনে নেয় কোনো লাভ নেই। সময় হলে মানুষকে এগিয়ে যেতেই হয়। কথাটা নিয়ে ভাবছে পল। সে কি পরাজয় স্বীকার করে নিয়েছে? কিন্তু তার মৃত্যু তো অনিবার্য। ওই রোগের কোনো চিকিৎসা নেই। কিন্তু ডাক্তার জবাব দিয়ে দেওয়ার পরও তো মানুষ বেঁচেছে। সেটা কি মনের জোর নাকি বিশ্বাস? পশ্চিমে মারাত্মকভাবে জখম হওয়া মানুষের অনেক গল্পই শোনা যায়। বাঁচার কোনো আশা না থাকা সত্ত্বেও তারা শেষ পর্যন্ত বেঁচে উঠেছে। প্রবল বাঁচার ইচ্ছা যদি কারো থাকে, তবে হয়তো যে কোনো অসুখ বা রোগকে ঠেকিয়ে রাখা সম্ভব। সবাই মিলে অন্ধকারে এগিয়ে চলল। আহত লোকজন সাথে রয়েছে বলে খুব ধীরে ধীরে এগোতে হচ্ছে। রাইডার আর গ্রেগ রাঞ্চেই থেকে গেছে। ওরা কয়েক রাউন্ড গুলি করে টিনার লোকজনকে কিছুটা এগিয়ে যাবার সুযোগ করে দিতে চায়। বাম দিক থেকে একটা গুলির আওয়াজ হলো। ভারী রাইফেলটা শব্দের দিকে ফেরালো রাইডার। লোকটা নিশ্চয় এতক্ষণে ওখান থেকে সরে গেছে। শব্দের কিছুটা ডাইনে আর বাঁয়ে পরপর দুটো গুলি করলো রাইডার। চমকে লোকটা চিৎকার করে উঠল। দুজনে আরও 2 রাউন্ড করে গুলি করে ওরা বেরিয়ে পড়ল। গ্রেগ পথ দেখিয়ে আগে আগে চলছে। নিঃশব্দে ঘোড়া দুটো হেঁটে চলেছে। অস্বাভাবিক রকম চুপ হয়ে গেছে গ্রেগ। পাহাড়ের ভিতর থেকে কয়টির ডাকও থেমে গেছে। বাদুড় বা রাতের বাজ পাখিও এখন কালো আধারে ঢাকা পড়ে গেছে। তুমি কি কাউকে খুঁজে বেড়াচ্ছ?
হঠাৎ প্রশ্ন করল গ্রেগ। এ কথার মানে কি? জবাব দেওয়ার আগে রাইডার এক মুহূর্ত ভাবল। না, জীবনে আর আমার কারো কাছে চাওয়ার মতো কিছু নেই। উপরে উঠছে ওরা। সমান জমিতে পৌঁছে গাছের ফাঁক দিয়ে চলার সময়ে রাইডার আবার বলল, ওই মেয়েটাকে আমি সাহায্য করতে চাই। বিশ্বাস করো, যতদূর সম্ভব আমি চেষ্টা করব। আগে বেড়ে সামনের দলটাকে ওরা ধরে ফেলল। অনেক পিছনে একটা প্রশ্নবোধক গুলির শব্দ হলো। রাঞ্চের ভিতর থেকে কোনো সাড়া শব্দ কেন আসছে না জানার জন্যই গুলি করা হয়েছে। টিনার পাশে এসে হাজির হলো রাইডার। আবার চলা শুরু হলো। এটা তোমার ফাইট নয়, তবু সাহায্য করছো বলে ধন্যবাদ। এটা কার ফাইট সে বিচার আমি করছি না। অন্যায় আর অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবার অধিকার সবারই আছে, চিরকাল থাকবে। তুমি কে পল? মনে মনে প্রশ্নটা একটু নাড়াচাড়া করে দেখল রাইডার। সত্যি তো, কে সে? কেউ না। তার নিজের কোনো নাম নেই, বাপ মায়ের পরিচয়ও তার জানা নেই। আমি কেউ না, বলল সে, কিছুই না। শিগগিরই সে আরো নগণ্য হবে, ধুলোয় মিশে যাবে ওর দেহ। কেউ জানবেও না। তার কঙ্কালটা কেবল পড়ে থাকবে লাভার ভিতরে সেই গোপন আস্তানায়। তোমার কোনো আত্মীয় স্বজন নেই? না। আত্মীয় বলতে ছেলেবেলা থেকেই কেউ ছিল না আমার। বউ থাকলেও সে তার মৃত্যু চায়। আমার কেউ নেই। কোনো বন্ধু বান্ধব? আসল রাইডার তার বন্ধু ছিল, কিন্তু তাই কি? রাইডারকে ওই প্রশ্নটা করা হলে কি উত্তর দিত জানে না পল। হয়তো ছিল। আমার বিশ্বাস কেবল একজনই ছিল। ছিল মানে? তাকে হত্যা করা হয়েছে। অবশ্য সেটা অনেক দিন আগের কথা। আশ্চর্য হচ্ছে টিনা। নিজেকে একটা অদৃশ্য দেয়াল দিয়ে আড়াল করে রেখেছে পল। ওর প্রতি একটা দুর্বার আকর্ষণ অনুভব করছে। কিছুতেই ধরাছোঁয়া যাচ্ছে না। লোকটা এগিয়েও আসছে না, যেন ভালোবাসার কোনো প্রয়োজনই ওর নেই। নিজেকে অদ্ভুত রকম গুটিয়ে নিয়েছে। মানুষের কাছাকাছি আসতেও যেন লোকটা ভয় পায়। রাইডার নামটার মাঝেও কেমন একটা একা একা ভাব রয়েছে। পিছন ফিরে চেয়ে আকাশে লাল আভাটা দেখতে পেল পল। দৃষ্টি অনুসরণ করে লালচে আভাটা দেখতে পেয়ে আরও ভালো করে দেখার জন্য উঠে দাঁড়ালো টিনা। বাবা নিজের হাতে রাঞ্চটা তৈরি করেছিল। ভাবছি আশা, আকাঙ্ক্ষা, চিতি আর স্বপ্ন এসবও কি আগুনে পড়ে? আগুনের দিকে চেয়ে আছে পল। না, ওসব কখনো নষ্ট হয় না। মানুষের স্বপ্নকে আগুনও নষ্ট করতে পারে না। একটা গুলির শব্দ হলো। প্রায় সাথে সাথেই অনেকগুলো রাইফেল গর্জে উঠে জবাব দিল। রাইডারের কোনোই ছুঁল টিনা। পল, নিশ্চয় আমার কোনো লোক ওখানে ফিরে গেছে। বিশ্বাস করো, আমার মন বলছে ওর ক্ষতি হবে না। আমরা ওকে সাহায্য করতে ফিরে গেলে আমরাও গুলির মুখে পড়ব। একটু চুপ করে থেকে সে আবার বলল, লোকটা সম্ভবত রাঞ্চে পৌঁছে ওদের আগুন ধরাতে দেখে গুলি করেছে। সে বুঝবে তোমরা কেউ রাঞ্চে নেই। রাঞ্চের দিকেই গুলি ছুঁড়েছে ও। পালাতে পারবে? মনে হয় পারবে। পরবর্তী প্ল্যান ঠিক করেই গুলি চালিয়েছে লোকটা। এতক্ষণে অন্তত ৮ মাইল দূরে সরে গেছে। ওরা এগিয়ে দেখলো গ্রেগ ওদের জন্য অপেক্ষা করছে। লাভা পার হওয়ার সময়ে পথ না চিনলেই বিপদ, বলল গ্রেগ। উপর থেকে শক্ত দেখালেও কোনো কোনো জায়গা ডিমের খোসার মতোই পাতলা। কিছু জায়গায় ছাদ ধসে পড়েছে। ওই গর্ত থেকে কারো পক্ষে বেরিয়ে আসা অসম্ভব। গ্রেগ পথ দেখিয়ে ওদের লাভার উপর দিয়ে এগিয়ে নিয়ে চলল। সবাই সার বেঁধে এক সারিতে চলছে। কিছু দূর এগিয়ে লাভা ছেড়ে নিচু জায়গায় নামল।
এখানকার বাতাসটা ভেজা, ঘাসের উপর দিয়ে যাচ্ছে ওরা। কোনো টেইল নেই, পথ না চিনলে এখানে পৌঁছানো প্রায় অসম্ভব। আগুনের আলো আর্নির মুখের উপর পড়ে কাঁপছে। ঘোড়ার পিঠ থেকে নামলো রাইডার। 12,000 একর জমির অনেকখানি ভিতরে ঢুকে ওরা ক্যাম্প করেছে। লাভার দেয়াল চারপাশ ওদের ঘিরে রেখেছে। উচ্চতা কোথাও 20 ফুটের কম নয়। তোমার বাকি লোকজন এই জায়গা চেনে? প্রায় সবাই চেনে। ওরা সবাই বেশ পুরনো লোক। তাছাড়া ইঙ্গিতে চারপাশ দেখালো টিনা। ইন্ডিয়ান আক্রমণের সময়ে এখানেই গরু ঘোড়া লুকিয়ে রাখা হতো। গাছের ছোট ছোট ডাল ভেঙে শেডডিকের জন্য বিছানা তৈরি করেছে ডগলাস। থমাস একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে সিগারেট ফোকার আয়োজন করছে। আমার মতে আপাতত তোমাদের এখানেই ঘাঁটি করে বসে থাকা ভালো। আমি যাচ্ছি। টিনা ঘুরে তাকালো। তুমি চলে যাচ্ছ? একটা টেলিগ্রাম পাঠাতে হবে। গ্রেগ রাইডারের কফি বানানো দেখছিল। আরও কফি দাও, আমরা সবাই কড়া কফি পছন্দ করি। আরও কফি মিশিয়ে আর চোখে গ্রেগের দিকে চাইল পল। তুমি খুব দুশ্চিন্তায় আছো বলে মনে হচ্ছে। গ্রেগের চোখ দুটো একটু ছোট হলো। দুশ্চিন্তার কারণ আছে। উঠে দাঁড়ালো রাইডার। আমার পক্ষ থেকে নেই গ্রেগ। হেঁটে মেয়ারটার দিকে কিছুটা এগোলো রাইডার। ঘোড়াটাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। বেচারির গত কয়েকদিনে বেশ পরিশ্রম করতে হয়েছে, আর তার সেই বয়সও নেই। সিদ্ধান্ত নিয়ে ফেলল পল, স্টালিয়নটাতেই সে চড়বে। টেলিগ্রাম পাঠানোর মানেই এত সাবধানে যা সে প্ল্যান করেছিল তা কিছুটা পণ্ড হবে। সবাই জানবে সে কোথায় আছে, কিন্তু ওরা লাভা স্তরের ভিতর ওর গোপন আস্তানাটা খুঁজে পাবে না। জমি নিয়ে বিরোধ চুকে গেলেই সে আবার ওখানে ফিরে গিয়ে তার প্ল্যান মতোই মরতে পারবে। আশ্চর্য ব্যাপার, রাইডারের একবারও মনে হচ্ছে না সে মারা যাচ্ছে। অবশ্য তাকে ডাক্তার সাবধান করেছে যে সময় যতই ঘনিয়ে আসবে ওর শরীর ততই ভালো ঠেকবে, ব্যথাও কম হবে। কিন্তু সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, আগে সে পরোয়া না করলেও এখন সে বাঁচতে চায়। সুখী হওয়ার চেষ্টায় বিয়ে করে ব্যর্থ হওয়ার পর মৃত্যু সম্ভাবনা খুশি মনেই গ্রহণ করেছিল পল। কিন্তু এখন ওর মন আর তা চাইছে না। কারণটা অনুমান করা সহজ। টিনা ক্রোমওয়েল ওর চিন্তাধারা পাল্টে দিয়েছে। কিন্তু বেঁচে থাকলেও ওকে বিয়ে করতে পারবে না পল। আগুনের কাছে এসে আঙুল গরম করার জন্য হাত বাড়িয়ে দিল টিনা। এখন আমার কি করা উচিত পল? কফির গুঁড়োগুলো পাত্রের নিচে পাঠাবার জন্য কয়েক ফোঁটা ঠান্ডা পানি ঢালল রাইডার। সব কিছু আমার উপর ছেড়ে দাও, বলল সে। তুমি একা ওদের বিরুদ্ধে কি করতে পারবে? ওরা সংখ্যায় খুব বেশি নয়। এই ধরনের ফাইটে কি করা হলো সেটার চেয়ে কোথায় কিভাবে করা হলো সেটাই বেশি গুরুত্বপূর্ণ। শত্রুকে একদিক থেকে দুর্ভেদ্য মনে হলে অন্য দিক থেকে আক্রমণ করতে হয়। খুরের আওয়াজ পাওয়া গেল। নিজের রাইফেল তুলে নিল গ্রেগ। রাইডার পিছিয়ে অন্ধকারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। দুজন আরোহীকে দেখা যাচ্ছে। আমাদের লোক, ঘোষণা করল গ্রেগ। ওদের একজনকে স্টক বলে চিনতে পারল রাইডার। অন্যজনকে রকলি বলে পরিচয় করিয়ে দেয়া হলো। শক্তিশালী গড়নের মানুষ স্টক, হাসে কম। রকলির মুখটা চোখা, একটা অবজ্ঞার হাসি ওর মুখে লেগেই আছে। কাটা কাটা কথা বলে সে। দুজনেই পোর খাওয়া লোক। মর্নিং ম্যাম, পিকনিকের জন্যে চমৎকার আবহাওয়া, রকলি বলল। শেডরিক কেমন আছে? প্রশ্ন করল স্টক। স্টক স্টট স্কট। যেমন ভেবেছিলাম ততটা খারাপ নয়। কফির পটটা দেখালো টিনা। ওতে টাটকা তৈরি গরম কফি রয়েছে। এত করা লোহা ছেড়ে দিলেও ভাসবে। ঘোড়ার কাছে ফিরে গিয়ে জিন নামালো স্কট।
তারপর রাইডারের দিকে আর চোখে চাইল। মেয়ারে জিন চাপিয়ে পেটিটা শক্ত করে লাগাচ্ছে পল। ওটার তো শেষ অবস্থা। তুমি বরং সেড্রিকের ঘোড়াটা নিয়ে যাও। আমার আরেকটা ঘোড়া আছে। রকলি গ্রেগের দিকে চাইল, কিন্তু কিছু বলল না। সে ভাবছে অন্য ঘোড়াটাকে কোথায় রেখেছে রাইডার। রাইডার লোকটাই বা কে? এক কাপ কফির জন্য আবার আগুনের ধারে ফিরে এলো পল। রাইফেলটা রয়েছে ওর হাতে।